23 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশের সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। 1.5 মাসের মধ্যে আগস্টের 5 তারিখে সেই নিয়োগদাত্রী প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করিয়ে দেশ ছাড়া করা ছিল জেনারেল ওয়াকারুজ্জামানের প্রথম জয়। মনের বাসনা ছিল সেনা শাসন জারি করা এবং নিজে সেই সেনা শাসক হয়ে যাওয়া। সেই উদ্দেশ্যে সাংবাদিক বৈঠক করে জনগণকে বলেছিলেন, আপনাদের জানমালের দায়িত্ব আমি নিলাম। নিতে পারেননি। বড় কারণ সাহসের অভাব। সামরিক অভ্যুত্থানের নায়ক হতে গেলে শুধু লোভ থাকলে হয় না, চাই সাহস আর তার সঙ্গে বুদ্ধি। জিয়াউর রহমান বা হোসেন মোহাম্মদ এরশাদের লোভ ছিল অবশ্যই শাসক হওয়ার, তবে তার সঙ্গে তাদের ছিল সাহস আর বুদ্ধি। তাই তারা সামরিক অভ্যুত্থানের নেতা হতে পেরেছিলেন, সামরিক শাসক হতে পেরেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামানের লোভ ছিল অবশ্যই, না থাকলে 5 আগস্ট দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলতেন না যে আপনাদের জানমালের দায়িত্ব আমার। এই কথাটা তিনি বলতেন না। যদিও কয়েক ঘন্টার মধ্যেই লোভ সামলাতে বাধ্য হয়েছিলেন তিনি। বিয়ের বর না হয়ে গিয়েছিলেন বিয়ের ঘটক। কীরকম দেখুন, ওই যে তিনি বললেন না, আমিরে জামাতে ছাত্র গোষ্ঠী বিএনপি নেতাদের নিয়ে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের উদ্যোগ করছেন, অর্থাৎ সব পক্ষকে এক জায়গায় বসিয়ে এই কাজটাকে মেটানো, এটা ঘটকের কাজ। তিনি সেই ঘটক হয়ে গিয়েছিলেন। তারই উদ্যোগে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী সরকার বিষয়ক বিধান জোগাড় হয়, কারণ অন্তর্বর্তী সরকারের কোনো প্রাবধান তো সংবিধানে ছিল না। সেই জন্যে সেখানে পাঠিয়ে সুপ্রিম কোর্টের বিধান নেওয়া হলো। কিন্তু সুপ্রিম কোর্টের যারা বিধান দেবেন সেই বিচারপতিরা তখন তো অন্য জায়গায়, তখন তো তারা সেনা আবাসেই রয়েছেন। তাহলে কবে মিটিং হলো আর কবে কী হলো তারা কেউ জানতেনই না। অথচ তাদের সইটই দিয়ে তাদের বিধান চলে এলো। পরে জানা গেল সেই যে বিধান সেটা হচ্ছে পুরো ভুয়ো ডকুমেন্ট। যাকগে, সেটা ভুয়ো না আসল সে আলোচনা এখানে করব না। সেটা সব বিবাদ, সেসব বিষয় নিয়ে বিচার হবে, তবে সেসব পরে। মোদ্দা কথা, হাসিনা বিদায়ের পরিণামে ফ্রান্স থেকে উড়ে এসে নতুন সরকারের মাথা হয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। হাসিনার পতন ওয়াকারুজ্জামানের প্রথম জয়, আগেই বলেছি। আর প্রথম পরাজয় সরকার প্রধান না হতে পারাটা। তারপর কেটেছে দীর্ঘ 18 মাস। এই 18 মাস হলো ওয়াকারুজ্জামানের দীর্ঘ পরাজয়ের ইতিহাস, শুধু হেরে যাওয়ার ইতিহাস। জনগণের জানমালের দায়িত্ব কাঁধে নেয়া জেনারেল সাহেব শুরুর দিকে একটু নড়ে চড়ে বসার চেষ্টা যে করেননি এমন নয়। ধরুন ইউনূস সাহেবের তাড়া খেয়ে কিন্তু তারপরে চুপ করে গেছেন। আপনাদের মনে আছে হয়তো, সরকারে বসার সামান্য কয়েকদিন পর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে ইউনূস সাহেব ওই মাহফুজ আলম টালমদের নিয়ে একটা বড় দলবল নিয়ে নিউ ইয়র্কে চলে গিয়েছিলেন। যেদিন ঢাকা থেকে বিমানে উঠেছিলেন ইউনূস সাহেব, সেদিনই কিছু পরেই ঢাকায় রয়টার্স সংবাদ সংস্থার এক সাংবাদিককে ডেকে ইন্টারভিউ দেন ওয়াকার। সেখানে বলেন কবে ভোট করতে হবে ইত্যাদি ইত্যাদি। সে কথা শুনে মহা খাপ্পা হয়ে গেলেন ইউনূস। ওয়াকারের ঘেঁটি ধরে বলার মতো করে বলে দিয়ে দিলেন যে ভোট কবে হবে সেটা দেখার কাজ সেনাপ্রধানের নয়, সে কাজ তার সরকারের। ইউনূসের ঝাড় খেয়ে অতঃপর ব্যথিত ওয়াকার ঘুমিয়ে পড়লেন। ভুলে গেলেন 5 আগস্টে বিকেলে দেশের মানুষের জানমালের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার তার সেই বিরাট বক্তব্য। তবে মানুষ তো, তিনি ঘুমালেন ঠিকই, কিন্তু কত আর ঘুমাবেন। রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ
6 মাস ঘুমোতেন, একদিন জাগতেন, তারপর আবার ঘুমিয়ে পড়তেন 6 মাসের জন্য। এরকম 6 মাস 9 মাসের কোনো বাঁধা ধরা নিয়ম ছিল না ওয়াকারুজ্জামানের। তিনি মোটামুটি 18 মাস, গত 18 মাস তিনি ঘুমিয়েই কাটিয়েছেন। মাঝে মাঝে জেগে উঠতেন, সেনা দরবারে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে গরম গরম জ্ঞানের কথা বলতেন। কাদা ছোড়াছড়ি করবেন না, দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আপনারা সবাই ভালো হয়ে যান, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর একটা বড় কাজ করতেন, নির্বাচন করার আলটিমেটাম দিতেন। আর বলতেন কি, নির্বাচনটা মিটে গেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে আসবে। আরে সেনাবাহিনী মাঠে থেকে কি করেছে? মাঠে থেকে কি আদতে কিছু করেছে? অন্তত ইতিহাস তো, সেসব ইতিহাস তো পাওয়া যায় না। কারণ সেই মব সন্ত্রাস চলেছে, সেই সব কিছুই চলেছে, আইনের কুশাসন সব কিছু চলেছে। আর তিনি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। আর ওই মাঝে মাঝে বাজারে এসে ঘুম ভেঙে বিবেকের মতো গান গেয়ে যাচ্ছেন, এই করোনা সেই করোনা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সেসব কথাকে, আলটিমেটামকে পাগলের প্রলাপ মনে করতেন। প্রথম দিকে দেশের আমজনতা ওয়াকার সাহেবের এইসব বাণীটানি শুনে বুকে জোর পেত, ভাবতো মুক্তির দরজা বোধহয় খুলবে সেনাপ্রধান এসে। মানে ইউনূসের বাজার এত খারাপ হয়ে গিয়েছিল যে দেশের মানুষ ভাবতো যে যাবে কবে, একে বাঁচাতে, একে যাওয়াতে, এর যাওয়ার পথ দেখাতে যদি সেনাপ্রধান এসে ক্ষমতা নেয়, সেনা যদি ক্ষমতা নেয় সেও ঢের ভালো, কিন্তু ইউনূস যাক। কিন্তু পরে সেই দেশের মানুষ তাই সেনাপ্রধানের ওপরে অনেক বিশ্বাস করেছিল। আমি নিজেও বলেছি এই সেনাপ্রধান ছাড়া বাঁচাবার বোধহয় আর কোনো পথ নেই। কিন্তু পরে সবাই বুঝে গেলেন যে আদৌ কোনো ফেরেস্তা এই সেনাপ্রধান নন, ইনি একেবারে নেহাতি এক এলেবেলে ইনসান। আর এলেবেলে, তবে নিজের ভালোটা ভালো বোঝেন। ইউনূস শাসনের 18 মাস জেনারেল ওয়াকারুজ্জামানের ধারাবাহিক পরাজয়ের ইতিহাস। জয়ের ছিটে ফোটার গন্ধ নেই কোথাও। জয় এলো এই গতকাল 22শে ফেব্রুয়ারি। শেখ হাসিনার পতনের চক্রান্ত ছিল তার প্রথম সাফল্য, আগেই বলেছি। আর তার দীর্ঘ 18 মাস পর এই দ্বিতীয় সাফল্য। একটা ছোট প্রশ্ন অবশ্যই কেউ কেউ করতে পারেন, এই সাফল্য কি বেদাগ? মানে এই সাফল্য কি পুরো তার, একচ্ছত্র তারই, নাকি এর মধ্যে খিচ আছে? কারণ ওই যে ওনার ব্যাকগ্রাউন্ড, ওয়াকারুজ্জামানের হারের গন্ধ এর মধ্যেও আছে কি না, যাকে আমি জয় বলছি, সেটা নিয়ে বিচার করা যেতে পারে। তবে আগে দেখা যাক ওয়াকার সাহেবের এই জয়টা কি এবং কিভাবে এলো। গতকাল 22শে ফেব্রুয়ারি সেনাবাহিনীর ভেতরে রদবদলের একটা আদেশ আর্মি হেডকোয়ার্টার্স থেকে জারি হয়েছে। এই আদেশটিকে দেখা হচ্ছে সেনাপ্রধানের বড়সড় জয় হিসেবে। ইউনূস শাসনের শেষ পর্বে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে নির্ধারিত রদবদলে সিজিএস, পিএসও এবং কিউএমজি, কোয়ার্টার মাস্টার জেনারেল সহ মূল পদগুলো নিয়ে একটা বড়সড় ঝামেলা পেকে উঠেছিল। এ খবর আপনারা অনেকেই জানেন। একযোগে 3 থেকে 4 জন লেফটেন্যান্ট জেনারেল পদের রদবদল করার কথা ছিল, তাদের পদোন্নতির প্রশ্ন ছিল। এই রদবদলগুলো সাধারণ প্রশাসনিক ব্যবস্থাপনার চেয়ে বেশি ছিল রাজনৈতিক কৌশল। বিষয়টা এমন জায়গায় পৌঁছয় 2 মাস আগে, জানুয়ারির গোড়ার দিকে, যে সেনা অভ্যন্তরে একটা অভ্যুত্থানের আশঙ্কাও তৈরি হয়েছিল। জানুয়ারি 2026-এ সেনাপ্রধানের হস্তক্ষেপে সেটা ব্যর্থ হয়। মানে সেনাপ্রধান তার বিরোধিতা করেছিলেন, যে কৌশলটা চালাতে গিয়েছিল কয়েকজন। ব্যর্থ হয়েছিল বটে সেই যে অভ্যুত্থানের আশঙ্কা, তবে সেনাপ্রধান যা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি। অমীমাংসিত হয়ে ঝুলেছিল ইস্যুটা কি ছিল? ইস্যুটা ছিল সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ সংক্রান্ত, এবং সেই পদে নিয়োগ দিতে গিয়ে বাকি বেশ কিছু পদেও
তাকেও পাল্টানোর একটা একটা ব্যাপার। পদটা ছিল কি? চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ, যা সেনাবাহিনীর অপারেশনাল নেতৃত্বকে পরিচালনা করে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এই পদে ছিলেন এবং জানুয়ারি 21, 2026 অবসর গ্রহণের জন্য তিনি প্রস্তুতিমূলক ছুটিতে চলে যান। মোহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তখন একটা প্ল্যান করেন। প্ল্যানটার মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীতে সেনাপ্রধানের গুরুত্ব কম করে দেয়া এবং বেসামরিক শাসন, ইউনূস আর তখন খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাদের ক্ষমতা বাড়িয়ে দেয়া, বেসামরিক সরকারের ক্ষমতা বাড়ানো, সামরিক বাহিনীর, সেনাবাহিনীর ক্ষমতা কমানো। প্ল্যানটা কীরকম ছিল? লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন, এরাই ঠিক করেছিল, ইউনূস এবং খলিলুর মিলে ঠিক করেছিলেন এই কামরুল হাসানকে সিজিএস পদে অধিষ্ঠিত করা হবে, উন্নীত করা হবে তাকে সিজিএস পদে। এই পদটি কেন গুরুত্বপূর্ণ? সেনাবাহিনীর বাজেট, সামরিক কৌশল, অপারেশনাল পরিকল্পনা, এই সব কিছুর মূল নিয়ন্ত্রক হচ্ছে এই পোস্টটি। সেনাপ্রধানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এইটি। আবার PSO বা প্রিন্সিপাল স্টাফ অফিসার পদটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসের অধীনে কাজ করে এবং সামরিক এবং বেসামরিক সম্পর্কের সেতু বন্ধন। তো এই জায়গায় ছিলেন কামরুল হাসান। তিনি উঠে গেলে, সিজিএস হয়ে গেলে, মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমান চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের জায়গাতে PSO হবেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, যিনি চতুর্থ পদমর্যাদার সামরিক কর্মচারী হিসেবে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। কোয়ার্টার মাস্টার জেনারেল তিনি কি দেখেন? লজিস্টিক্স এবং সাপ্লাই চেনটা পরিচালনা, দেখাশোনার দায়িত্ব তার। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর আবার PSO হয়ে গেলে তার জায়গায় কে আসবেন? তার জায়গায় আসবেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান। মইনুর রহমান তখন কোন পোস্টে ছিলেন? তিনি ছিলেন সেনা প্রশিক্ষণ ও মতবাদ কমান্ড, 8 ডক এর জেনারেল অফিসার কমান্ডারের দায়িত্বে তিনি ছিলেন। এইবার দেখুন, জাতীয় প্রতিরক্ষা কলেজ NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, যিনি আবার সেনাপ্রধানের পরে বয়োজ্যেষ্ঠ অফিসার শুধু নন, সেনাপ্রধানের খুব কাছের ছিলেন। তিনি তো NDCর কমান্ড ছিলেন, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট ছিলেন তিনি তার কার্যকাল জানুয়ারি 2027 পর্যন্ত থাকলেও এমন বাধ্য করা হচ্ছিল তাকে, তার আগেই চলে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছিল। কারা করছিলেন? মোহাম্মদ ইউনূসরা এবং তার দলবল। কারণটা হচ্ছে সেনাপ্রধানের ভূমিকা, তার ক্ষমতাকে কমিয়ে দেয়া। এই সমস্ত রদবদল পাকিস্তানের ISI ও জামাতের পরিকল্পনা অনুযায়ী নেওয়া হয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে এই পরিকল্পনা আটকে গেল। আটকে দিলেন কে? জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বুঝলেন যে তার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত হচ্ছে। তাকে রেখে দিয়ে, সেনাপ্রধান পদে রেখে দিয়ে তার হাত পাগুলো আস্তে আস্তে ছেঁটে দেয়া হচ্ছে বা কেটে দেয়া হচ্ছে। তাই তিনি এটাকে একটা নরম অভ্যুত্থান বা সফট কু হিসেবে চিহ্নিত করলেন। ওয়াকারুজ্জামান চেয়েছিলেন জেনারেল মইনুর রহমানকে CGS, চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করতে। SM যে কামরুল হাসান,
তিনি ছিলেন জামাতের পক্ষের লোক, মোহাম্মদ ইউনূসদের পক্ষের লোক, এবং তিনি আবার এর বিরোধী ছিলেন ওয়াকারুজ্জামানের। তার ফলে ওয়াকারুজ্জামান এইবার চরম বিরোধে নেমে পড়লেন তখন, এবং তার সেই বিরোধিতাকে আমল দিতে বাধ্য হয়েছিল ইউনূস সরকার। পদোন্নতির সব প্রস্তাব আটকে যায়, তবে সেটা সেনাপ্রধানের জয় বলে ধরা যাবে না, কারণ তিনি তার পছন্দের লোকদেরকেও তো তার জায়গায়, যে জায়গায় তিনি দেখতে চেয়েছিলেন সেই জায়গায় তো বসাতে পারেননি তখনও। সেটা পারলেন গতকাল 22শে ফেব্রুয়ারি। এই জন্যই বলছি সেই 5 আগস্ট 24-এ হচ্ছে তার প্রথম জয়ের পর এবার হলো তার দ্বিতীয় জয়। গতকালকের আদেশে কয়েকটি কেন্দ্রীয় পদে বদল এসেছে, যেটা চেয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। লেফটেন্যান্ট জেনারেল মঈনুর রহমানকে 8 ডক থেকে তুলে নিয়ে গিয়ে করা হলো চিফ অফ জেনারেল স্টাফ। এটাই তো চাইছিলেন সেনাপ্রধান। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে বার করে দেওয়া হলো। বার করে দিয়ে তিনি এখন কোথায় গেলেন? তিনি এখন হয়ে গেলেন অ্যাম্বাসাডার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাম্বাসাডার হিসেবে বদলি করা হয়েছে, হয়তো কোনো দেশে যাবেন। যা খলিলুর রহমানের মন্ত্রণালয়ের অধীন হচ্ছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গেলেন অ্যাম্বাসাডার হিসেবে। তার মানে কামরুল হাসান চলে গেলেন সেনা থেকে। আর মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে এই কামরুল হাসানের জায়গায় নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে। এখানেও কিন্তু ফয়জুর রহমান এলেন না। ইউনূস এবং জামাতের প্ল্যান ছিল এই পদে ফয়জুর রহমানকে বসানো। জিতে গেলেন ওয়াকারুজ্জামান। ফয়জুর রহমানের কোনো পদোন্নতি নেই। এছাড়া 24 এবং 55 ডিভিশনের জিওসি পদ সহ আরও কয়েকটি ফিল্ড বা রেজিমেন্টাল পোস্টিংও বদলানো হয়েছে গতকাল। আর সবটাই হয়েছে সেনাপ্রধানের সিদ্ধান্ত, তার মতামত অনুযায়ী। তবে এখানে বলতেই হবে সায় আছে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও। এই রদবদল আর্মি হেডকোয়ার্টার্স থেকে জারি হয়েছে, এটা ঠিকই, অর্থাৎ অর্ডার ইস্যুইং অথরিটি হলো সেনাবাহিনী, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি পোস্টিং, কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সুতরাং আর পুরো ব্যাপারটা যেহেতু সেনাবাহিনীর, তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এর সঙ্গে রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই আলোচনার সঙ্গে রয়েছে। তাই সবচেয়ে তথ্যনিষ্ঠভাবে বলা যায় আদেশ সেনাবাহিনীর মাধ্যমে, কিন্তু এই এত বড় পোস্টিংয়ের একটা ইস্যু বাস্তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নির্বাহী শাখা তার সম্মতিতেই হয়েছে। এ থেকে কি বোঝা যায়? সেনাবাহিনীর ভেতরে যে গোষ্ঠীবাজি চলছিল ইউনূসের সময়, যেভাবে পাকিস্তানপন্থীরা এবং জামাতিরা ছড়ি ঘোরাচ্ছিল, এমনকি ওই ইরানের কায়দায় একটি রেভলিউশনারি আর্মি তৈরির যেসব চেষ্টা করছিল এই যে গোলাম আজমের ছেলে নিজামি, তার ব্যবস্থাপনায় সেই সব জিনিসকে এখন কিন্তু বন্ধ হয়ে গেল।